Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। এটা হলো সেন্টেন্সে is to am to are to এবং is to be am to be আর are to be এর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ সেন্টেন্সে এগুলোকে আমরা সঠিকভাবে কি করে ব্যবহার করতে পারি। মাঝে মাঝে এগুলোকে ব্যবহার করা নিয়ে নিজেদেরকে ভুল বলে মনে হয়, অর্থাৎ আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করছি নাকি ভুলভাবে ব্যবহার করছি এটাই বুঝতে পারি না। কিন্তু প্রায়ই আমরা কোনো আর্টিকেল বা কোনো নিউজ পেপারে যখন কিছু পড়ি তখন আমরা এগুলোর সম্মুখীন হয়ে থাকি, অর্থাৎ এই স্ট্রাকচারগুলো দেখি। আর তখনই আমরা কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে হ্যাজ টু, হ্যাভ টু এবং অ্যাম টু, ইজ টু আর আর টু এর মধ্যে কি পার্থক্য। আবার সেন্টেন্সে কখন আমাদের ইজ টু বি, আর টু বি আর অ্যাম টু বি এর ব্যবহার করা হয়, অর্থাৎ কখন এগুলোকে ব্যবহার করতে হয়। তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড থাকি। আর এগুলো না জানলে ইংরেজি বলাটা কিন্তু সত্যিই খুব কঠিন। এগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে। আর ঠিক সেই কারণে আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। তাকে স্কুলে যেতে হবে, হি হ্যাজ টু গো টু স্কুল। আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। তাকে কাজটা করতে হবে, হি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক বা শি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক। দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রায়ই বলে থাকি আর এগুলোর সাথেই আমরা পরিচিত। কিন্তু তাহলে এই সেন্টেন্সে অ্যাম টু, ইজ টু আর আর টু গুলোর ব্যবহার আমরা কখন করব, আর এগুলোকে আমরা ঠিক কোন অর্থে করব, আর এ দুটোর মধ্যে কি পার্থক্য। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে কোনো একটা কাজ পরিকল্পিত বা কোনো একটা কাজ করতে হয়, কাজটা পরিকল্পিত বা কাজটা করতে হয়, তখন আমরা সেন্টেন্সে ইজ টু, আর টু বা অ্যাম টু এর ব্যবহার করতে পারি। কিন্তু যখন কোনো একটা কাজ অব্লিগেশন বোঝায় বা কোনো একটা কাজ কম্পালশন বোঝায় তখন আমাদের সেখানটাতে হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করতে হয়, অর্থাৎ কাজটা আমাদের দায়িত্ব, আমাদেরকে করতে হবে বা কাজটা বাধ্যতামূলক, আমাদেরকে করতে হবে। এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করে থাকি। সবার আগে আমরা ইজ টু এর ব্যবহার দেখব। যদি আমি বলি তাকে সেখানে যেতে হবে, তাহলে আমরা কি বলবো? হি হ্যাজ টু গো দেয়ার, হি হ্যাজ টু গো দেয়ার। কিন্তু যদি আমি বলি তাকে সেখানে যেতে হয়, হি ইজ টু গো দেয়ার, হি ইজ টু গো দেয়ার। দেখো যদি আমি তাকে সেখানে যেতে হবে বোঝাতেও হি ইজ টু গো দেয়ার ব্যবহার করি তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট, অর্থাৎ আমরা হ্যাজ টু এর জায়গায় ইজ টু এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। দেখো সেন্টেন্সে এত কিছু ভেবে তোমাদের এগুলোর ব্যবহার করতে হবে না, শুধু তোমাদের এটুকু মনে রাখতে হবে যখন আমরা সেন্টেন্সে ইজ টু, অ্যাম টু আর টু এর ব্যবহার করব তখন সেন্টেন্সগুলো ফর্মাল হবে, অর্থাৎ আমরা যখন বেশি ফর্মালি কোনো কিছু বলতে চাই তখন আমরা এগুলোর ব্যবহার সেন্টেন্সে করতে চাই। কিন্তু যখন সেন্টেন্সটা ইনফর্মাল হবে আর সেন্টেন্সটাতে আমরা জোর দিয়ে বলতে চাই যে এই কাজটা করতে হবে, তখন আমরা সেন্টেন্সে হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করব। যদি আমি বলি তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, হি হ্যাজ টু স্টাডি অ্যাটেন্টিভলি, হি হ্যাজ টু স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো এখানেও কিন্তু আমরা ইজ টু এর ব্যবহারও করতে পারি সেন্টেন্সে, অর্থাৎ আমরা এটাও বলতে পারি হি ইজ টু স্টাডি অ্যাটেন্টিভলি, কিন্তু এখানে আমরা খুব একটা জোর দিয়ে বলছি না, অর্থাৎ সেন্টেন্সটা ফর্মালি। আবার এখানে আমরা যদি এটা বলি যে তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ইজ টু এর ব্যবহার করতে পারি। তখন সেন্টেন্সটা কি হবে? হি ইজ টু স্টাডি অ্যাটেন্টিভলি, অর্থাৎ তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়। এবার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হ্যাজ টু আর ইজ টু এর মধ্যে কি পার্থক্য। দেখো এখানে আমাদের আরো একটা কনফিউশন থাকে। যদি আমি বলি তার বিকেল 4টে আমার সাথে দেখা করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ টু মিট মি অ্যাট 4 p.m. কিন্তু এখানেও আমরা হি ইজ টু মিট মি অ্যাট 4 p.m. এর ব্যবহারও দেখে থাকি। তাহলে কোনটার ব্যবহার আমরা কখন করব? দেখো যখন আমরা সেন্টেন্সে হি ইজ টু মিট মি অ্যাট 4 p.m. এর ব্যবহার করব তখন আমরা এটা বোঝাতে চাইবো যে তার বিকেল 4টের সময় আমার সাথে দেখা করতে আসার কথা আছে, অর্থাৎ এটা প্ল্যান্ড, এটা পরিকল্পিত। এরকমটা বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে ইজ টু এর ব্যবহার এখানে করছি। কিন্তু যখন আমরা বলবো হি হ্যাজ টু মিট মি অ্যাট 4 p.m. তখন কিন্তু আমরা সেন্টেন্স একটা অব্লিগেশন বা একটা কম্পালশন বোঝাতে চাইছি, অর্থাৎ জোর দিয়ে বলতে চাইছি যে তার আজ 4টের সময় আমার সাথে দেখা করতে আসতে হবে। তো এটাই হলো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য।
যদি আমি বলি তার সন্ধ্যা 7টায় মিটিংটা শুরু করার কথা, she is to start the meeting at 7 p.m. she is to start the meeting at 7 p.m. দেখো এখানেও কিন্তু তোমরা কনফিউজড হবে না। সেন্টেন্সে কোনো কিছু করার কথা বোঝাতে আমরা সাপোজ টু এর ব্যবহার করি, কিন্তু সাপোজ টু এর ব্যবহার আমরা প্রতিদিনের কনভারসেশনে করি, অর্থাৎ সব সময় যে কথাগুলো আমরা বলে থাকি, অর্থাৎ যে সেন্টেন্সগুলো ইনফর্মাল। কিন্তু এই সেন্টেন্সগুলো যেখানে আমরা ইজ টু, আর টু, আর অ্যাম টু এর ব্যবহার করছি এগুলো কিন্তু ফর্মাল। আর এখানে আমরা সাপোজ টু এর ব্যবহার করব না, এখানে আমরা ইজ টু এর ব্যবহার করব, যে কাজটা পরিকল্পিত। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কোথায় আমাদের ইজ টু কে ব্যবহার করতে হবে, আর সেন্টেন্সে হ্যাজ টু আর ইজ টু এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব অ্যাম টু এর ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন আমাদের বলতে হয় যে কোনো একটা কাজ আমাকে করতে হয়, তখন আমরা সেন্টেন্সে অ্যাম টু এর ব্যবহার করব। বা আমরা যখন বলবো যে এই কাজটা আমার করার কথা, তখনও আমরা সেন্টেন্সে, অর্থাৎ ফর্মাল সেন্টেন্সে অ্যাম টু এর ব্যবহার করব। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো সেন্টেন্সে ইজ টু আর অ্যাম টু এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সাবজেক্ট অনুযায়ী ইজ টু আর অ্যাম টু এর ব্যবহার করে থাকি। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা তারপরে, অর্থাৎ সেই সাবজেক্টটার পরে ইজ টু এর ব্যবহার করব। আর যখন আমরা অ্যাম টু এর ব্যবহার করব, তখন সবসময় সাবজেক্টটা আই থাকবে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাকে ভোরে ঘুম থেকে উঠতে হয়, আই অ্যাম টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই অ্যাম টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হয়, আই অ্যাম টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আই অ্যাম টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। যদি আমি বলি আমার আগামীকাল বৈঠকে যোগ দেওয়ার কথা, আই অ্যাম টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। আই অ্যাম টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। দেখো সেন্টেন্সটা কিন্তু ফর্মাল সেন্টেন্স, আর এখানে আমরা অ্যাম টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি কোনো একটা কাজ পরিকল্পিত বোঝাতে। আমার বিকেল 4টেই তার সাথে দেখা করতে যাওয়ার কথা, I am to meet her at 4 p.m. I am to meet her at 4 p.m. দেখো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যদি আমি বলি আমাকে বিকেল 4টেই তার সাথে দেখা করতে হবে, I have to meet her at 4 p.m. কিন্তু এখানে যদি আমরা am to এর ব্যবহার করি, তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। অর্থাৎ যদি আমি বলি I am to meet her at 4 p.m. অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সেন্টেন্সে am to এর ব্যবহার করতে পারি, বা is to এর ব্যবহার করতে পারি, বা are to এর ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে যেখানে আমরা has to আর have to এর ব্যবহার করছি, ঠিক সেখানেই কিন্তু আমরা এই am to, is to আর are to এর ব্যবহারও করতে পারি। অর্থাৎ সেন্টেন্সগুলো কিন্তু ভুল হয় না। অর্থাৎ তোমরা যে কোনো একটা ব্যবহার সেন্টেন্সে করতে পারো। সেন্টেন্সটাকে চাইলে তোমরা ফর্মাল বানাতে পারো, চাইলে তোমরা ইনফর্মাল বানাতে পারো। পুরোটাই তোমাদের সেন্টেন্সের অর্থের উপরে নির্ভর করবে। এবার আমরা দেখব সেন্টেন্সে আর টু এর ব্যবহার, অর্থাৎ আর টু কে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করব। দেখো সেন্টেন্সে যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বার থাকবে, তখন আমরা সেই সাবজেক্টের পরে আর টু এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তাদের প্রতিদিন স্কুলে যেতে হয়, দে আর টু গো টু স্কুল এভরি ডে। দে আর টু গো টু স্কুল এভরি ডে। যদি আমি বলি তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়, দে আর টু স্টাডি অ্যাটেন্টিভলি। দে আর টু স্টাডি অ্যাটেন্টিভলি। যদি আমি বলি তাদের আগামীকাল বৈঠকে যোগ দেওয়ার কথা, দেখো এখানে কিন্তু আমরা সাপোজ টু এর জায়গায় আর টু এর ব্যবহার সেন্টেন্সে করছি, কারণ সেন্টেন্সটা ফর্মাল আছে। সেন্টেন্সটা কি হবে? দে আর টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। দে আর টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। আগামীকাল তাদের বৈঠকে যোগ দেওয়ার কথা। শিক্ষার্থীদের সকাল 8টার মধ্যে আসার কথা, দ্য স্টুডেন্টস আর টু অ্যারাইভ বাই 8 AM। দ্য স্টুডেন্টস আর টু অ্যারাইভ বাই 8 AM। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে সেন্টেন্সে কোথায় আমাদের am to, is to আর to এর ব্যবহার করতে হয়। দেখো সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করো, যত তোমরা বলবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে তৈরি করি, তাহলে আমরা সেন্টেন্সে was to আর were to এর ব্যবহার করব। যদি আমি বলি তার দুপুরের মধ্যে আসার ছিল, বা তার দুপুরের মধ্যে আসার কথা ছিল, he was to arrive by noon। he was to arrive by noon। তো তোমরা বুঝতে পারছো এখানেও কিন্তু আমরা পরিকল্পিত একটা ব্যাপার বোঝাতে সেন্টেন্সে was to এর ব্যবহার করছি। শুধুমাত্র আমরা সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে রাখছি, সেন্টেন্সের অর্থটা কিন্তু একই রকম থাকছে। সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকছে, তখন আমরা is to, am to, are to এর ব্যবহার করছি, আর যখন সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে থাকছে, তখন আমরা was to আর were to এর ব্যবহার করছি। যদি আমি বলি সকাল 9টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, the meeting was to start at 9 AM। The meeting was to start at 9 AM। যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকতো,
তাহলে সেন্টেন্সে কিন্তু আমরা ওয়ার টু এর ব্যবহার করতাম। যদি আমি বলি তাদের দুপুরের মধ্যে আসার কথা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার টু অ্যারাইভ বাই নোন। দে ওয়ার টু অ্যারাইভ বাই নোন। অতিথিদের সন্ধ্যায় আসার কথা ছিল। দ্য গেস্ট ওয়ার টু অ্যারাইভ ইন দ্য ইভিনিং। দ্য গেস্ট ওয়ার টু অ্যারাইভ ইন দ্য ইভিনিং। দেখো এখানেও আমি একই কথা বলবো। সেন্টেন্সে তোমরা সাপোজ টু এর সাথে কনফিউজড হবে না। সাপোজ টু এর ব্যবহার আমরা সব সময় ইনফর্মাল সেন্টেন্সে করে থাকি, কিন্তু এখানে আমরা যখন ওয়াজ টু আর ওয়ার টু এর ব্যবহার করছি, সেন্টেন্সগুলো ফর্মাল আর সেন্টেন্সগুলো কিন্তু অফিসিয়াল সেন্টেন্স। আর ঠিক সেই কারণে এখানে আমরা ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহার করছি। এবার আমরা দেখব সেন্টেন্সে ইজ টু বি, অ্যাম টু বি আর আর টু বি এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা ইজ টু বি, আর টু বি আর অ্যাম টু বি এর ব্যবহার তখন করব যখন সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকবে। যদি আমি বলি আমার বন্ধুর আমাকে কল করার কথা, মাই ফ্রেন্ড ইজ টু কল মি। মাই ফ্রেন্ড ইজ টু কল মি। এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে রাখি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আমাকে কল করা হবে আমার বন্ধুর দ্বারা, বা আমাকে কল করা হয় আমার বন্ধুর দ্বারা। আই অ্যাম টু বি কল্ড বাই মাই ফ্রেন্ড। আই অ্যাম টু বি কল্ড বাই মাই ফ্রেন্ড। দেখো এখানে বাই মাই ফ্রেন্ডের কিন্তু ব্যবহার হয় না। স্পোকেন ইংলিশে আমরা কার দ্বারা কি করা হচ্ছে এটা কিন্তু আমরা উল্লেখ করি না। আমরা শুধু এটুকু বলি যে আমাকে কল করার কথা, বা আমাকে কল করা হয়। যদি আমি বলি আমাকে সবকিছু বলা হয়, আই অ্যাম টু বি টোল্ড এভরিথিং। আই অ্যাম টু বি টোল্ড এভরিথিং। যদি আমি বলি আমার মাকে আমাকে খাওয়াতে হয়, অর্থাৎ আমার মার আমাকে খাওয়াতে হয়, মাই মাদার ইজ টু ফিড মি। মাই মাদার ইজ টু ফিড মি। দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি, আমাকে খাওয়ানো হয় আমার মায়ের দ্বারা। আমার মায়ের দ্বারা এই কথাটা আমরা স্পোকেন ইংলিশে বলি না, তাহলে আমাকে খাওয়ানো হয়, আই অ্যাম টু বি ফেড। আই অ্যাম টু বি ফেড। আমাকে খাওয়ানো হয়। ঠিক একইভাবে আমরা ইজ টু বি এরও ব্যবহার করব। যদি আমি বলি এটাকে বাইরে রাখা হয়, বা এটাকে বাইরে রাখার কথা, ইট ইজ টু বি কেপ্ট আউটসাইড। ইট ইজ টু বি কেপ্ট আউটসাইড। দেখো সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কিছু করছে না। যদি আমি বলি বিষয়টিকে গোপন রাখার কথা, দ্য ম্যাটার ইজ টু বি কেপ্ট কনফিডেন্সিয়াল। দ্য ম্যাটার ইজ টু বি কেপ্ট কনফিডেন্সিয়াল। এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব আর টু বি এর ব্যবহার। দেখো সেন্টেন্সে সাবজেক্ট যখন প্লুরাল নাম্বারে থাকে, তখন আমরা আর টু বি এর ব্যবহার করি সেই সাবজেক্টটার পরে। যদি আমি বলি ঘরগুলো পরিষ্কার করতে হবে, বা ঘরগুলো পরিষ্কার করা হয়, বা আমরা এটাও বলতে পারি ঘরগুলো পরিষ্কার করার কথা, দ্য রুমস আর টু বি ক্লিনড। দ্য রুমস আর টু বি ক্লিনড। তাদেরকে ডাকতে হয়, বা তাদেরকে ডাকার কথা, দে আর টু বি কল্ড। দে আর টু বি কল্ড। দেখো তাদেরকে ডাকার কথা কাদের দ্বারা, এখানে কিন্তু আমরা সেটা বলছি না। যদি আমি বলি ঘরগুলোকে পরিষ্কার করার কথা ছিল, দ্য রুমস ওয়ার টু বি ক্লিনড। দ্য রুমস ওয়ার টু বি ক্লিনড। জামা কাপড়গুলোকে ধোয়ার কথা ছিল, দ্য ক্লথস ওয়ার টু বি ওয়াশড। দ্য ক্লথস ওয়ার টু বি ওয়াশড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়াজ টু বি আর ওয়ার টু বি কে কি করে ব্যবহার করছি। তো এই ছিল সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা বুঝতে পেরেছো। দেখো যত তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে, যত তোমরা এগুলোর উপরে সেন্টেন্স তৈরি করবে, আজকেই তোমাদের এগুলোর উপরে প্রচুর প্রচুর সেন্টেন্স তৈরি করা দরকার। তাহলে তোমরা এগুলোর সাথে খুব তাড়াতাড়ি সরগরম হয়ে যাবে। এগুলোকে ব্যবহার করাটা কিন্তু খুবই সহজ, শুধু একটু প্র্যাকটিসের দরকার। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.